It's a fabulous Friday, and we are all set for an action-packed day of T20 cricket, where Durbar Rajshahi won the toss and opted to bat first. Farveez, your take on it? I think it's a good option, batting first. We saw yesterday as well. So I reckon on the pitch, it looks a good one. Slight green, and the fast bowlers will enjoy. Yeah, Durbar Rajshahi made a couple of changes today. Anamul Haq Bijoy really needs to come up and fire up. 4 changes. Select strikers also made 1 forced change. They missed out Tanzim Saqib, the prolific performer. Mohammad Haris, opener Durbar Rajshahi 11 ইনিংসে 169 রান, 140 তার স্ট্রাইক রেট। জিশান আলম 5 ম্যাচে 61 রান, 103 তার স্ট্রাইক রেট। রিস টপলি ফিরে এসেছেন, যেটা সিলেটের জন্য ভালো খবর। প্রথম বলটা মিড অফে পুশ করেছেন, লেন্থটাকে একটু সামনের দিকে রেখেছিলেন। হোল্ডিংয়ে হয়তো ব্যাটিং নিয়েছেন বিজয়। অনেকবার লেগ স্ট্যাম্পের, অনেকবারে কিচ্ছু করার নাই উইকেট কিপারের। ওয়াইডে 4 রান তো আসবেই, ওয়াইডে 1টা রান তো আসবেই, সাথে বাই 4ও যুক্ত হবে। ফ্রি 5টা রান। পুল শট ভুল হবে না, ডিস্টেন্স পেয়েছেন, ডিফারেন্ট লেগ অঞ্চল দিয়ে ছক্কা। আগে 6টা রান বোনাস পেয়েছেন। হারিস চিন্তা করলেন আমার কাছে ব্যাটটা আছে কি করতে, ব্যাট দিয়ে ছক্কাটা হাঁকালাম। রিস টপলি, ওয়েলকাম টু চট্টগ্রাম। টপলি ঢুকছেন, লাইন লেংথ নিয়ে ঢুকছেন, লেগ স্ট্যাম্পের ওপরে ছিল। পিক আপ শট ফ্রম মোহাম্মদ হারিস, এবং আত্মবিশ্বাস দেবে শটটা হারিসকে। বলছিলাম যে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত রানের দেখা পাচ্ছেন না, নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। হয়তো চট্টগ্রামে হাসবে হারিসের ব্যাট, সেটাই তার লাইন হওয়া উচিত, কিন্তু এই বলটাতে তিনি কিন্তু লাইনটা মিস করেছেন। এবং হারিসের জন্য তেমন কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র ব্যাটের টাইমিংটা করতে হচ্ছে, এবং পায়ে বল করছেন, সুইং করছেন টপলির বল, বাট লাইনটা একদমই সঠিক নয়। কতটা সময় নেন আসলে চার্জ করতে, বলতে না বলতে চার্জ করেছেন হারিস, কোনো লাভ নাই। লং অনের ওপর দিয়ে 6। দুর্বার রাজশাহী দে আর ফ্লাইং, 21-এ পৌঁছে গেছে দলটা। হারিস আজকে বিপজ্জনক মনে হচ্ছে তাকে। এই শটটা এক্সপেক্টেড ছিল নাহিদুলের কাছে, এবং তিনি ওইভাবেই বলটা করেছেন, খানিকটা অ্যাওয়ে ফ্রম দ্য বডি। টার্নটাও সেক্ষেত্রে বাইরে বেরিয়ে যাওয়ার মতো, তবে লং অন অঞ্চলে ফিল্ডার কিন্তু ছিলেন। এবারে সমীহ করেছেন, ব্যাকফুটে গিয়ে হাইট থেকে আসে। পরে বল জিশান চালিয়েছেন, এবারে 4 পাবেন। কাভার অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। বিউটিফুল ড্রাইভ, তার জায়গায় পেয়েছিলেন, আর কে পেয়েছিলেন একটু ফুলার লেংথ ফ্রম টপলি, পানিশড বাই জিশান। জিশানের আসলে এই ধরনের শটই খেলার দিকে নজরটা বেশি রাখা উচিত। একটু বেশি লেগ সাইডের ব্যাটসম্যান, সেদিকেই আসলে তার মূল লক্ষ্যটা থাকে। কিন্তু অফ স্টাম্পের বাইরে বলটা লেগ স্টাম্পে না খেলে যদি এরকম শট খেলারটা মাথায় রাখেন, তাহলে ডেফিনেটলি তিনি আরো কম বেশি কনসিস্টেন্ট হবেন, এবং সেটাই করা উচিত। সিলেট এবারে টপ এজ, বলটা আকাশে, ফিল্ডার আছেন নিচে, ক্যাচ ধরে ফেললেন। রিস টপলি, নাহিদুল স্ট্রাইকস। মোহাম্মদ হারিস প্রতিদিনই স্টার্ট পাচ্ছেন, কিন্তু সেই স্টার্টটাকে বড় ইনিংসে কনভার্ট করার ক্ষেত্রে একটু কার্পণ্যতা দেখা যাচ্ছে। ডেঞ্জার ম্যান হারিস ইজ গন। নাহিদুলকে ক্রেডিটটা দিতে হবে, একটু লুপ চুলিয়ে দিয়েছিলেন, এবং শেষ দিকে বলটা পিচ করার পরে কিন্তু স্ট্রেইট হয়ে গিয়েছে। ওই জায়গায় লেগ সাইডে ঘোরাতে গিয়ে ভুলটা করে বসেন মোহাম্মদ হারিস। সহজ ক্যাচ রিস টপলির। ভালো একটা শুরু পেয়েছিল দুর্বার রাজশাহী, শেষ ওভারটাতে প্রেশারটা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন রিস টপলি এবং নাহিদুলের বাজিমাত। প্রথম উইকেট পতন দুর্বার রাজশাহীর। দুজন ব্যাটসম্যানই ক্রিজে নতুন, আনামুল বিজয়, নাহিদুল। এবারে স্ল্যাশ করেছেন বিজয়, ফিল্ডার নাই ওই জায়গাটায়, 4 হয়ে যাবে। বিজয়ের ব্যাটে প্রথম 4। বলছিলাম যে প্রেশারটা তৈরি করছেন, অবশ্যই সেটা নিজেই রিলিজ করলেন এনামুল হক বিজয়, ক্যাপ্টেন দুর্বার রাজশাহী। আমি ঠিক এই শটটার কথাই বলার চেষ্টা করছিলাম। ইভেন আগের বলটা একদম বিজয় ডাউন দ্য উইকেট এসেছিলেন, নাহিদুল কিন্তু অফ স্টাম্পের বাইরের লাইনে বল করছেন। নিহাদুজ্জামান লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, শর্ট বল, পুল শট, এলিভেশনটা পাওয়ার কথা। জিসান আলমের ব্যাটে ছক্কা। একেবারে বাজে বল, প্রথম ডেলিভারি নিহাদুজ্জামানের, শর্ট অফ দ্য লেগ ডেলিভারি। তবে জিশানকে ক্রেডিটটা দিতে হবে, খুব দ্রুতই তিনি পড়ে নিতে পেরেছিলেন ডেলিভারিটা, এবং ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করেছেন। কাউখান অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। বিউটিফুলি স্ট্রোকড, পাওয়ারফুল ব্যাটার জিশান, এবং তাকে আপনি লেগ সাইডে শট খেলার সুযোগ দিলে তার বিপক্ষে। তবে 34 রান তুলেছিল, আরো একবার তুলে মেরেছেন। বিউটিফুল শট, একই জায়গায় একই কায়দায় প্রথম বলটার মতো বল নিহাদুজ্জামানের, পানিশ করতে কোনো ভুল নয় জিশান আলমের।
একেবারে চাটগার মেজবানি কালাভুনার দাওয়াত ছিল জিসান আলমের জন্য। জিসান বললেন আমি সেটা মিস দেব না, তবে অ্যাডজাস্টমেন্টে এক্ষেত্রে ভালো জিসান করেছেন বলতে হবে, এই কারণে আগের বলটা যে হাইটটা পেয়েছিল, এক্সপেক্টেড হাইট পেয়েছিল, এই উইকেটে এই বলটা কিন্তু এরকম হাইট পায় নাই, একটু লো হয়ে গিয়েছিল। অষ্টম ওভারের প্রথম বল, আবারও ব্যাকফুটে গেছেন জিসান, এলিভেশনটা পাবেন কিনা, পুল শটের অ্যাটেম্প ছিল। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ! সেই জায়গাটা রনি তালুকদার ব্যালেন্সটা রেখেছেন, প্রথমে লাফিয়ে ঝাঁপিয়ে ক্যাচটাকে নিয়েছেন, তারপর বডি ব্যালেন্সটাকে কন্ট্রোল করেছেন। জিসানের ভাগ্যটা খারাপ বলতে হবে সেই জায়গাটায়, অসাধারণ একটা ক্যাচ নিয়েছেন রনি। ভালো শট, খারাপ শট বলা যাবে না, ভালো এলিভেট করতে পেরেছিলেন, তবে আম্পায়ার হয়তো একটু চেক করবেন যে রনি ঠিকঠাক মতো ক্যাচটা নিতে পেরেছেন কিনা। খালি চোখে যখন দেখছিলাম ইট ওয়াজ ক্লোজ, বাউন্ডারি লাইনের একেবারে কাজ ঘেঁষে ক্যাচটা ধরেছেন রনি তালুকদার। ইনসাইডে ভেতরে ছিল না, ইট ওয়াজ আ ক্লিন ক্যাচ, ভেরি গুড এফোর্ট, এক্সিলেন্ট এফোর্ট বাই রনি তালুকদার। হাবিবুল বাশার সুমন বলছিলেন যে যখন তিনি রোল করছিলেন তখন হয়তো তার মাথাটা লেগে যেতে পারে, তবে না, মাথাটাও বাউন্ডারি কুশনের ঠিক ওপর দিয়ে গেছে। ইট ওয়াজ ভেরি ক্লোজ, তবে ওয়েল ব্যালেন্সড। নতুন ব্যাটার হিসেবে এই মুহূর্তে ব্যাটিং করতে নেমেছেন রায়ান বার্ড। স্টার্লিংকে এক্সপোজ করা হয়েছে এবং প্রথম বলটাতেই স্লগ সুইপে আমন্ত্রণ জানালেন, ক্যাচটা ছেড়ে দিয়েছেন এনামুল হক বিজয়। 20 ইঞ্চি লম্বা একটা কপাল নিয়ে ঠিক এই মুহূর্তে ব্যাটিং করতে নেমেছেন কিনা। নাহিদুল ইসলাম ওই জায়গাটায় ছিলেন, তার বলে অসাধারণ একটা ক্যাচ ওই জায়গাতেই ধরেছিলেন রনি তালুকদার। স্লপি এফোর্ট, আর একটু পিছিয়ে তিনি থাকতেই পারতেন, ইজি ক্যাচ ছিল। পরের বলটা চালিয়েছেন, ভালো ফিল্ডিং জাকের আলী অনেকের কাছ থেকে, তবে নাহিদ তিনি মাথা চাপড়াতেই পারেন। বিজয় আউট হয়ে গেলে রাজশাহী কিন্তু অনেকখানি ব্যাকফুটে চলে যেত, দুটো উইকেট তারা ইতিমধ্যেই হারিয়েছে। বাউন্ডারি লাইনের কাছাকাছি থাকলে সেই জায়গাটায় পেতে পারতেন, এবারে ভালো একটা পিক আপ করেছেন বিজয়, বলতে হাওয়ায় ভাসছে এবং ছক্কা হয়ে গেছে। নাহিদ ছিলেন সেই জায়গাটাতে, তবে চেয়ে চেয়ে দেখা ছাড়া এক্ষেত্রে কোনো কিছুই তার করার ছিল না। একটা 4, একটা 2, একটা 6। স্টার্লিংকে এক্সপোজ করানোর জন্যই কি রায়ান বার্ডকে নিয়ে আসা হয়েছিল ব্যাটিংয়ে? ভায়োলেশন দেখেই আসলে স্টার্লিংকে আনা হয়েছে এবং বিজয় সেই সুযোগটাই নিচ্ছেন। তিনি জানেন স্টার্লিং ইজ আ 6 বোলিং অপশন, নট ইভেন 5th, সে কারণেই শট খেলে যাচ্ছেন একের পর এক। আরো একটা 6-এর মার, স্ট্রাগলিং, স্টার্লিং ইজ স্ট্রাগলিং। 4 বলে 18 রান কনসিড করেছেন, পার্ট টাইমার, এবং সেই সুযোগটা দারুণভাবে নিচ্ছেন এনামুল হক বিজয়। 4-2-6-6। একেবারেই রুমটা পেয়েছিলেন বিজয়। হাফ বলি লেন্থের একটা জুসি বল, সে বলটাকে যে বলের যে সাজা দেয়া প্রয়োজন এনামুল বিজয় সেই সাজাটাই দিয়েছেন। এবারে কি ছিল, হঠাৎ করেই পল স্টার্লিং শোয়েব আক্তার হয়ে গিয়েছিলেন। স্টার্লিং যে ধরনের বোলিংটা করছেন ডাউন দ্য লেগ, কোনো সুযোগ নেই কিপারের জর্জ বান্সি, শুধুমাত্র ঝাঁপিয়ে পড়লেন, তবে তিনি নিজেও জানেন কোনো লাভ নেই। এর আগে ওয়াইড এসেছিল 7টি, আরও 5টি যোগ করতে পারেন, সব মিলিয়ে 13টা এক্সট্রাস। এবারের ইনিংসে শুরুটা খুব একটা ভালো হলো না রুয়েল মিয়ার, ধারাভাষ্যে পরিবর্তন হয়েছে। আহমেদ বিন পারভেজ যুক্ত হয়েছে, সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন এবং মানজুর মোর্শেদ। এবারে ওভার দ্য উইকেটে বিজয়ের বিরুদ্ধে দারুণ একটা টাইমিং, গ্যাপটাও খুঁজে পেয়েছেন বিজয়, এখন কিন্তু তাকে থামানো যাচ্ছে না। খারাপ বলের যোগ্য শাস্তি পেয়ে গেলেন সেখানে রুয়েল মিয়া। বিজয়ের ব্যাটে আরও একটা 4। রুয়েল মিয়া এই ওভারে তার রাডারটা পুরোপুরি মিস করেছেন, স্লোয়ার ছিল লেগ স্ট্যাম্পের উপরে। বিজয় একদমই ভুল করেননি, কিছুটা বলবো যে উপহারই বলা যায়। উইকেটে কিন্তু যথেষ্ট ভালো বাউন্স, ইভেন বাউন্স, ব্যাটসম্যানরা বাউন্সকে ট্রাস্ট করতে পারছেন। হাঁটা দিয়েছেন রুয়েল মিয়া, শেষ পর্যন্ত এলোমেলো বোলিং করতে করতে একটা জায়গা মতো বল করেছেন এবং সেখানেই আউটসাইড এজের ফাঁদে পড়লেন এনামুল হক বিজয়। চমৎকার অ্যাওয়ে সুইং, 126 কিলোমিটার গতিতে ছিল, কিন্তু স্পটটা খুব চমৎকার পিক করেছিলেন, বলটা সুইং করে আরো বেরিয়ে যাচ্ছিল এবং অ্যাঙ্গুলার ডেলিভারি যেরকম হয়, ব্যাটসম্যান সাফল করে কিন্তু অফ স্টাম্পের উপরে চলে এসেছিলেন, কিন্তু ড্রাইভিং জোনে যে মানে তার কানেকশনটা পারফেক্ট হয়নি, টাইমিংটা পারফেক্ট হয়নি, ব্যাটটার সুইংটা বোধহয় একটু লেটে করেছিলেন, যে কারণে আউটসাইড হচ্ছে। যদি পারফেক্ট হতো টাইমিংটা তাহলে মাঝ ব্লেডে নিতে পারতেন। এবং ভালো ক্যাচ,
ওখানে জর্জ মানসির, এবং খুব ভালো এক্সপেকটেশন ছিল, অ্যান্টিসিপেশনটা খুব ভালো ছিল। ইয়াসির আলী রাব্বি 55 ইনিংস থেকে 1255 রান, 187 স্ট্রাইক রেটে রানগুলো তিনি করেছেন। অফের বাইরে স্কোয়ার ড্রাইভ করেছেন, বল যাবে সীমানার বাইরে। ফর্মে থাকা ব্যাটারের ফর্মে থাকা শট, দুর্দান্ত একটা বাউন্ডারি। এত জায়গা দিয়ে ফেললে আসলে ইয়াসিরের জন্য খুব সহজ হয়ে যায় কাজটা। রুয়েল মিয়া উইকেট পেয়েছেন কিন্তু এলোমেলো বল করছেন, অনেক বাইরে রুম দিচ্ছিলেন ব্যাটসম্যানকে। তিনি যেই গতিতে বল করে থাকেন উইকেটে কিন্তু যথেষ্ট হেল্প আছে। ফাস্ট বোলাররা যদি সিমে হিট করতে পারেন, আমরা দেখতে পেয়েছি বল সিম করছেন, কিন্তু রুয়েল মিয়া একটা অফ স্টাম্পের অনেক বাইরে লেগ স্টাম্পের উপরে বল করেছেন এবং আরও একটি বাউন্ডারি দিয়ে দেবেন লেগ স্টাম্পের উপরে। রুয়েল মিয়া এই বলটাও তার মিস করে গেছেন, একদমই সাধারণ মানের বল বলবো আমি। একটু উইকেট নিয়েছেন কিন্তু এক্সট্রা দিয়েছেন অনেক, এবং 3টি বাউন্ডারি রেখেছেন এবং 3টাই কিন্তু খুব বাজে বল। খাটো লেন্থে ড্রাইভ করেছেন, ইনার সার্কেল পরাস্ত, বল যাচ্ছে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। অনেকক্ষণ চেষ্টা করছিলেন সেই কাভার প্লেসটা টার্গেট করার রায়ান বার্ল, শেষ পর্যন্ত পারলেন। আরিফুল এবার তার লেন্থ এবং লাইনটা মিস করে গেছেন, যথেষ্ট ভালো বাউন্স উইকেটে। কিন্তু আমরা দেখেছি সিম বোলার যদি উইকেট টুইকেট বল করে থাকেন ব্যাটসম্যানদের কিন্তু কাজটা তো সহজ হচ্ছে না, কিন্তু যখনই তারা বাইরে বল দিচ্ছেন, রুম দিচ্ছেন, ইটস বিকাম ইজি ফর দ্য ব্যাটসম্যান। আমরা রুহেল মিয়াকে দেখেছি অনেকগুলি অর্ডিনারি বল করতে। আরিফুল প্রথম ওভারটা ভালো করেছিলেন, এবার কিন্তু রান বার্ল লেগ সাইডে মেরেছেন উঠিয়ে এবং ছক্কা। অসাধারণ শট রায়াল বার্লের। অনেকক্ষণ অপেক্ষা করছিলেন, এর আগের ওভারটা আরিফুলকে একটু দেখেছেন, 4টা বল খেলেছেন ডট বল, একটা বলের লাস্ট বলে সিঙ্গেলস নিয়েছিলেন। আরিফুলকে দেখে নিয়েছেন, বাট তিনি বুঝে গেছেন আরিফুল কি বল করতে যাচ্ছেন। চেঞ্জ অফ পেস ছিল, বাট রায়ান বার্ল চোখ রেখেছিলেন বলের দিকে, আগেতেই বুঝতে পেরেছিলেন, লেনটাও ভালো অ্যাডজাস্ট করতে পেরেছেন। লফট করেছেন ইয়াসির রাব্বি, ফিল্ডার রয়েছেন সেখানে তার মাথার ওপর দিয়ে। ম্যাচের শুরুতেই আমরা বলছিলাম সোজা বাউন্ডারিগুলো একটু লম্বা, তবে স্কোয়ার বাউন্ডারিগুলো খুব একটা বড় নয়, 61 মিটার। সেটাকে ক্লিয়ার করতে কোনো সমস্যা হলো না, ছক্কা ইয়াসিরের, কারণ তিনি ইতিমধ্যে এই টুর্নামেন্টে 16টা হাঁকিয়েছেন। এটার সঙ্গে আরো 1 যুক্ত করে বানিয়ে দিন 17টি। খুব একটা শর্ট বল কিন্তু ছিল না, একটু স্লাইটলি শর্ট অফ লেন, অবশ্যই বাউন্সটা খুব ভালো। ইয়াসির দুর্দান্ত শট, ক্রিজটাকে খুব ভালো মতো ব্যবহার করেছেন, দারুণ ব্যবহারও করলেন। এই বলটা শর্ট আবার মেরেছেন, এবার হয়তো আউট হয়ে যাবেন, আউট হয়ে গেলেন ইয়াসির রাব্বি। এটা প্রমিজিং স্টার্ট, খুব ভালো ব্যাটিং করছেন, বাট একটু হয়তো বেশি উপরের দিকে মারতে চেয়েছেন, টাইমিংটা করতে পারেননি। সিলেট দারুণভাবে ফিরে আসলো উইকেটের মাধ্যমে। যখনই বলটা আরিফুলের দিকে যাচ্ছে তখন হয়তো ইয়াসির বুঝে গেছেন আর বাঁচার উপায় নেই। এনামুল বিজয় কিন্তু একটা সুযোগ দিয়েছিলেন, সেটা মিস হয়ে গেছিল এবং নাহিদুল সেই ক্যাচটা ড্রপ করেছেন। তবে আরিফুল তিনি এই টুর্নামেন্টের সেরা ফিল্ডারদের একজন, সুতরাং তার এই ক্যাচটা ড্রপ করার কোনো সুযোগ নেই এবং ইয়াসির রাব্বিকে হেঁটে যেতে হবে। তারপরেও খুব ভালো স্ট্রাইক রেট তিনি মেনটেন করেছেন, 190 স্ট্রাইক রেট, 10 বল থেকে 19। আকবর আলী, তারপরে তাদের ব্যাটিং খুব বেশি অপশন নেই, সম্মতি এটাই। মিড উইকেটের ওপর দিয়ে খেলেছেন এবং ডিস্টেন্স ক্লিয়ার করে ফেললেন, দেখার মতো শট, ফ্ল্যাট 6, কিন্তু ডিস্টেন্সটা খুব ভালোভাবে ক্লিয়ার করলেন। নিশ্চিতভাবে এটা 80 মিটার 6 তো অবশ্যই হবে, দেখার মতো শট। পিকিংটা দারুণ হলো, যদিও খুব বেশি রুম কিন্তু দেন না ওখানে বোলার, স্কিড করছিল, ব্যাটের একেবারে নিচের অংশে লেগেছে, কিন্তু পাওয়ারটা খুব ভালো মতো জেনারেট করতে পেরেছেন তিনি। দেখার মতো একটা শট কিন্তু আমরা দেখলাম রায়ান বার্লের ব্যাট থেকে। নিশ্চয়ই আরিফুল যেহেতু বল করছেন, অ্যাটাক তো কোনো না কোনো পর্যায়ে তিনি করবেন। 81 মিটারের ছক্কা। সিলেট ডেফিনেটলি আজকে তানজিদ সাকিবকে মিস করছে, তানজিদ সাকিবকে অনেক ওয়াইড বল করেছেন এবং অসাধারণ শট রায়ান বার্লের। অনেক রুম পেয়েছিলেন কিন্তু তিনি কাভারের উপর দিয়ে মারতে চেয়েছেন, দারুণ শট। আমরা জানি এই শটটা খেলা অনেক কঠিন, সেই কঠিন কাজটাই খুব ভালোভাবে করতে পারলেন রায়ান বার্ল। ব্যাটের শেপটা ধরে রেখেছিলেন, খুব ভালো ব্যালেন্স ছিল শটটা মারার সময়। এক্সট্রা কাভারের উপর দিয়ে 6, বেশ বড় ছিল এবং ফ্ল্যাট 6 রায়ান বার্লের। যেটা বলছিলাম, সিলেট শিওলি আজকে তানজিদ সাকিবকে মিস করছেন, তিনি ইনজুরির কারণে খেলতে পারছেন না। চিটাগাং উইকেটে কিন্তু যথেষ্ট সিম মুভমেন্ট আছে, আবার মেরেছেন রায়ান বার্ল। 6 হ্যাট্রিক আরিফুল। একটা ওভার একটু বেশি বোধহয় করে ফেলছেন, তবে কিছু করার নেই, এছাড়া খুব একটা উপায়ও ছিল না। এর আগের দুটো বল
সিম আপ করার চেষ্টা, এবারে আবারও রোল অফ দ্য রিস্ক দিয়েছিলেন, তবে লাভ হয়নি। ব্রায়ান বার্ল আমার মনে হয় অফ টাইমে গলফ খেলতে পারেন প্রচুর, কারণ যেই ধরনের গলফ সুইং ধরনের শট খেলছেন, একেবারে পরিষ্কার চিন্তা ভাবনা, স্লটে পেলে তার আর্কে পেলে তিনি সিলেট ডেফিনেটলি আরেকটু বেটার লাইন অ্যান্ড লেন্থ আশা করতে চায়, আশা করেন। আকবর আলী এবছর খুব একটা ব্যাটিংয়ে সুযোগ পাননি, এটা কি বাউন্ডারি না, বাউন্ডারি হয়তো হবে না, ব্যাটিংয়ে সুযোগ পাননি। এই ম্যাচে কিন্তু একটু সুযোগ আছে তার সামনে, এবং তার কাছ থেকে টিম যেরকম ব্যাটিং প্রত্যাশা করে এই দলের মুন বোলার। এবার ছক্কা হয়ে যাবে না, হবে না, আউট হয়ে যাবেন রান বাল, যার জোনে পেয়েছিলেন এবং মেরেছিলেন, টাইমিংটা করতে পারেননি। নিয়াজুজ্জামান পরপর হোয়াইট বল করেছেন, বাট ম্যাজিক যে জিনিসটা দরকার ছিল রান বলকে ফিরে দেয়, সেটা কিন্তু তিনি করতে পেরেছেন, উইকেট পেয়ে গেলেন। দুর্বার রাজশাহী সঠিক পদে ছিলেন, বা রান বলের উইকেটটা ডেফিনেটলি তাদেরকে আবার একটু পিছিয়ে দেবে। বলটা বাইরের দিকে যাচ্ছিল, ভেতরে টার্ন নেই, আর্মের সঙ্গে বলটা পাঠানোর জন্য সিমের পজিশনটা দেখে আমরা বুঝতে পারছিলাম তিনি আসলে ব্যাটের থেকে দূরে বলটা রাখতে চেয়েছেন, খেলেছিলেন টার্নের জন্য, ইনটার্নের জন্য, সেটা আসেনি। রায়ান বার্ল 40-এর কোটায় বারবার আটকে যান, এর আগে দুটো 40+ ইনিংস ছিল, আজকেও তিনি 41 করে ফিরছেন। নতুন ব্যাটসম্যান দেয়াল 699 রান 43 ইনিংস থেকে টি20-তে, এবং স্ট্রাইক রেট খুব একটা খারাপ নয়, 128। সিমে হিট করছেন, আবারও কিন্তু অফ স্টাম্পের বাইরে, এবার কিন্তু ভালো মতো তিনি রিড করতে পেরেছেন। ব্যাক ফুটে যে ড্রাইভটা খেলেছেন, হাফ ড্রাইভ হাফ পাঞ্চের মতো একটা শট, 4 রান পেয়ে যাবেন চাপ ওখানে মার্ক দেওয়াল। 4 বল থেকে 4 রান, প্রথম বাউন্ডারি তার, এবং দুর্বার রাজশাহীর হয়েও তার প্রথম রান। খুব কঠিন সময় তিনি সিমে হিট করেছিল, সেটা ডিফেন্ড করেছিলেন। আবেদন আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত, মুহূর্তের মধ্যে আঙুল উঠে গেছে, মনজুর মোর্শেদও আঙুল তুলেছেন বিফোর আম্পায়ার, এবং দুজনেই সঠিক হবেন, কারণ এবার রিভিউ নেওয়ারও চিন্তা ভাবনা করছেন না, তারপরও দাঁড়িয়ে রয়েছেন। আমার মনে হয় রিভিউটা শেষ চেষ্টায় নেবেন কি, হ্যাঁ নিয়েছেন একেবারেই। আমার মনে হয় যে শুধু সময় ক্ষেপণের মতো, ব্যাটের কোনো সংযোগ না থাকলে আসলে কোনো উপায় নেই বেঁচে যাওয়ার, তারপরও দেয়াল হেঁটে যাচ্ছেন, রিভিউ নিয়ে আবার হেঁটে যাচ্ছেন, তিনি নিজেই জানেন আসলে এটা এমনি নেওয়া হয়েছে রিভিউ। তিনি হয়তো ভেবেছিলেন দুটি রিভিউ যখন আছে এবং আমরা শেষের দিকে চলে এসেছি, একটু সুযোগ নিয়ে দেখি, বা রিভিউ নিয়ে তিনি নিজেই কিন্তু নিশ্চিত যে এটা রিভিউ নিয়ে লাভ হবে না, রিভিউটা নষ্ট হবে, হারা ধরেছে, এবং সোজাসুজি বলটা ডিপ করেছিল, মিস করে গেছেন দেয়াল বলটা, এবং সেখানেই মিস আউট করে গেছেন, এবং মিডল লেগ সেই বেসটাই হিট করতো, আউট হয়ে যাবেন। পরিষ্কার সিদ্ধান্ত, সহজ সিদ্ধান্ত আম্পায়ারের জন্য। পারভেজ মনে পড়ে যাচ্ছে ব্রায়ান লারার সেই মানে উইকেট থেকে বেরিয়ে যাওয়া 92 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে, পাকিস্তান হেরে যায় 10 উইকেটে, কিন্তু ব্রায়ান লারা কিন্তু তার ব্যাটিংটা কমপ্লিট করতে পারেননি। মৃত্যুঞ্জয় যদি একটু ব্যবহার করতে পারেন শেষের ওভারগুলি, তাহলে হয়তো তিনি ব্যাট করতে পারেন, আমরা জানি। আকবরের উপর অনেকখানি নির্ভর করছে। শেষ বলটা ভালো রিচের মধ্যে পেয়েছেন মৃত্যুঞ্জয়, মিড উইকেটের ওপর দিয়ে তুলেছেন, এবং বিশাল 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 ছয়, ওটা কিন্তু গ্যালারিতে যেয়ে পড়লো, 90+ মিটার কিন্তু বলটা গেছে, বিশাল ছয় মৃত্যুঞ্জয়ের ব্যাটে। তিনি যে ব্যাটিং করতে পারেন সেটা কিন্তু অন্তত শেষ বলটায়, রুয়েল মিয়া শেষ বলটায় সেটার প্রমাণ রাখলেন। 176 উইকেটে চমৎকার বাইসেক্ট করেছেন ওখানে এক্সট্রা কাভার এবং মিড অফকে, দেখার মতো একটা শট মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে। মূলত বাহাতি পেস বোলার, কিন্তু ব্যাটিংটাও ভালো জানেন। আরিফুল ভালো একটা ড্রাইভ দিয়েছিলেন, কিন্তু বল তাকে ফাঁকি দিয়েছে, এবং মৃত্যুঞ্জয় একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু তাকে রাজশাহী দলভুক্ত করেছে, তাকে কিন্তু নিলাম থেকে নেয়নি, বা আর্লি সাইনও ছিলেন না তিনি। শেষ মুহূর্তে কিছু সোহাগ গাজী, মৃত্যুঞ্জয়, তারা কিন্তু শেষ মুহূর্তে এসে দল পেয়েছেন। ম্যাজিক ফিগার 200 দিকে তাকাতে পারেন, শেষ মুহূর্তে ব্যাটের পরশ বলিয়ে দিয়েছেন। ঠিক আউটসাইডে হয়তো স্কোয়ার খেলতে চেয়েছিলেন, সেভাবে পারেননি, আউটসাইডে বল চলে গেছে থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে, এবং আকবরের ব্যাট থেকে আরও একটি 4, এবং ইনফ্যাক্ট প্রথম বাউন্ডারি তার ব্যাট। স্কুপ খেলার চেষ্টা করেছেন, আমরা দেখেছি প্যাডেল সুইপ খেলার চেষ্টা করেছেন, ঠিকমতো হচ্ছিল না, এই দফা অন্তত পেরেছেন, অন্তত একটা ভালো বোলিং করেছেন রুয়েল মিয়া, খুব ভালো জায়গায় বল করেছেন, বাউন্ডারি ক্লিয়ার হবে না। ভালো ক্যাচ নিয়াজুজ্জামানের, দুর্দান্ত ওভার 20তম ওভারে রুয়েল মিয়ার, 2টি রান দিয়েছেন, একটা ও এক্সট্রা, একটি ব্যাটে এবং 4টা ডট বল, এবং শেষ বলটা আসলে ডট বল রান হয়নি, উইকেট পেয়েছেন। খুব ভালো কামব্যাক রুয়েল মিয়ার। অসাধারণ বোলিং করলেন রুয়েল মিয়া, 16 থেকে 20, এই 5 ওভারে মাত্র 38টা রান এসেছে, অফ কাটার ধরনের বল। মৃত্যুঞ্জয় যতটা সোজা খেলা যায় চেষ্টা করেছেন, তবে লঙ্গনের ফিল্ডার খুব বেশি কষ্ট তার করতে হয়নি, বলের লাইনে এসে চমৎকারভাবে ক্যাচ নিয়েছেন, এবং এই ইনিংসে সেরা বোলার রুয়েল
32 রান খরচ করে তিনটা উইকেট। ডেথ ওভারে, শেষ ওভারে মাত্র 2টো রান তিনি সেখানে দিয়েছেন। মৃত্যুঞ্জয় ভালো হ্যান্ড খেলেছেন, 12 রান করে তিনি ফিরছেন প্যাভিলিয়নে। এবং সবশেষে রাজশাহী এবারে টুর্নামেন্টে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানটা তারা করতে পারলো। চট্টগ্রাম প্রথম দিনও আমরা রান দেখেছি, দ্বিতীয় দিনও আমরা দেখছি রান হচ্ছে। দুর্বার রাজশাহী স্কোর কার্ড মোটামুটি সবাই কন্ট্রিবিউট করেছেন। জিশানের 20, হারিসের 19, ওপেনিং পার্টনারশিপ থেকে কিছু রান, তারপর এনামুল বিজয় 32, রায়ান বার্ল ভালো খেলছিলেন, আউট হয়ে যাওয়ার আগ পর্যন্ত 41 রান করে। ইয়াসির রাব্বিও শুরু পেয়ে লম্বা করতে পারেননি। আকবর আলী শেষ দিকে যতটা করার কথা তার তেমন কিছু তিনি করতে না পারলেও মৃত্যুঞ্জয় কিছু ভালো শট খেলে দলটাকে রান উঠিয়ে দিয়েছেন 184-তে। সিলেট বোলারদের মধ্যে 32 রানে 3 উইকেট নিয়ে রুয়েল মিয়া সবচেয়ে ভালো বোলিং করেছেন। নাহিদুল পাওয়ার প্লের ভেতর টানা বল করে তার স্পেল শেষ করেছেন, 20 রানে 2 উইকেট। নিয়াদুজ্জামানও 2টো উইকেট পেয়েছেন, তবে 37 রান খরচ করে। এর জন্য টার্গেট 185 রানের। 120 বল থেকে 185 রান প্রয়োজন সিলেট স্ট্রাইকার্সের জয়ের জন্য। দুই বিদেশি রিক্রুটের কাছ থেকে আরও বেশি চাইবে। অ্যারন জোনসের একটা ক্যামিও ইনিংস ছিল 38 রানের নট আউট। সঞ্জামুল ইসলাম বিপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত 66 ম্যাচ থেকে 38টা উইকেট সংগ্রহ করেছেন। অ্যারাউন্ড দ্য উইকেট যাবেন, প্রথম বলটা নিয়ে স্লিপ রয়েছে, ইনকামিং ডেলিভারি, গ্ল্যান্স শট, রান নেওয়ার চেষ্টা এবং ইনিশিয়ালি কলটা দিয়েছিলেন, তবে পল স্টার্লিং একটু বিলম্ব করছিলেন, পরবর্তী সময় না সামলে নিয়েছেন। লাস্ট বল ওভারের, এবারে স্টার্লিং তুলে মেরেছেন, আউটের সম্ভাবনা, আউট হয়ে যাবেন। তাসকিন ছিলেন ওই জায়গাটায়, গতিটা কমিয়েছিলেন। স্টার্লিং রুম বের করে ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে খেলতে চেয়েছেন, তবে হয়নি, এজ হয়ে গেছে। শর্ট থার্ড বেড়ে দাঁড়ানো তাসকিনের হাতে ক্যাচ হয়ে ফিরছেন পল স্টার্লিং। চমৎকার ক্যাপ্টেন্সি সেই জায়গায় এনামূলক বিজয়ের বলতে হবে যে মাইন্ড গেমটা খেলেছেন কিভাবে, মিড উইকেটটাকে বাইরে বের করেছেন, স্কোয়ার লেগটাকে ভেতরে ঢুকিয়েছেন, স্টার্লিংকে বাধ্য করেছেন রুম তৈরি করে কাভারের উপর দিয়ে উড়িয়ে মারার জন্য। সঞ্জামুল সে অনুযায়ী একটা টস আপ ডেলিভারি করেছেন, আউটসাইড এজটা ক্যারি করেছে, ভাগ্যটাও সুপ্রসন্ন হয়েছে দুর্বার রাজশাহীর জন্য। স্টার্লিং 5 বল থেকে 2-এ ফেরত যাচ্ছেন। 60 ইনিংস থেকে 1091 রান জাকির হাসানের। শট খেলার জন্য প্রলুব্ধ করলেন, তবে বলটা লো হয়ে গিয়েছিল। আকবর কিন্তু বল থেকে মিস করে গেছেন। এত ভালো একটা ওভার তাসকিনের, সেই জায়গাটাতে ভাগ্য একটু তার সঙ্গে বিট্রে করেছে। আকবরের মতো উইকেট কিপার সচরাচর এই ধরনের বল ছাড়ার কথা না, তবে শেষ মুহূর্তে বলটা যেহেতু লো হয়ে গিয়েছিল। বল হয়ে গেলেন, স্টাম্প টু স্টাম্প বল করার এবং একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছিলেন তিনি যখন তার রিলিজ পয়েন্ট সেখান থেকে সেটার একটা সুবিধা কিন্তু ওখানে সঞ্জামুল পেলেন। রনি তালুকদারকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। যে হাইটটা রনি এক্সপেক্ট করছিলেন সেই হাইটটাতেই ডিসিভড হয়েছেন কিনা, বলটা কিন্তু খানিকটা লো হয়েছে। রনি চেয়েছিলেন যে বলটাকে একটা অ্যাম্পল হাইটে পেতে, অর্থাৎ প্রেডিক্টেড হাইটে পেতে, সেই অনুযায়ী শটটাকেই নেগোশিয়েট করেছিলেন উইথ দ্য টার্ন, কারণ বলটা ভেতরের দিকে ঢুকেছে, খানিকটা লো হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট আমরা এর আগে দেখছিলাম আকবর একটা বল লো বাউন্সের কারণে ক্যারিও করতে পারেন নাই, এই জায়গায় রনি তালুকদার একটু লো বাউন্সের কারণে বলটাকে ব্যাটেও মিট করতে পারেন নাই। সেটা কিন্তু প্রথম ইনিংসে আমরা দেখিনি, এই পর্যায়ে এসে আমরা দেখলাম আর কি, তাও সঠিক রাখতে পারেননি। মুনজি প্রথম বল ব্যাকফুটে পাঞ্চ করেছেন, 4 হয়ে যাবে। মুনজির কাছ থেকে ভালো শুরু, প্রথম 4, যেটা বলছিলেন মঞ্জুর ভাই যে এখনো কোনো ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা 4 দেখিনি। বাইরে একটা 4 এসেছিল যেটা আকবর আলী মিস করেছিলেন। প্রথম 4 মুনজির ব্যাটে। ম্যাচ আপ নিয়ে একটা কথা বলা হয় যে বাহাতি ব্যাটার যখন ব্যাটিং করেন, বাহাতি বোলাররা বোলিং আসতে চান না, এটার মূল কারণটা আসলে এই অ্যাঙ্গেলের জায়গাটা। ডানহাতি ব্যাটারকে যেরকম সুন্দর করে অ্যাঙ্গেলটা প্রডিউস করতে পারেন, একটা বের করে নিয়ে আসতে পারে, সেটা অবশ্যই একটা চমৎকার বিষয় হতে পারে, এবং হলো না, হয়নি। এই জায়গাটা মৃত্যুঞ্জয় একটা রেগুলেশন ক্যাচই ছিল তার জন্য, সামনের দিকে এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছিলেন। জিসান কিন্তু হতাশ, কারণ একটা ট্র্যাপ সেট করা হয়েছিল মিড উইকেট এবং স্কোয়ার লেগে ফিল্ডার খানিকটা শর্ট অফ লেন্থের বল জাকিরকে পুল করতে বাধ্য করেছেন, বাট ইট ওয়াজ আ রেগুলেশন ক্যাচ। সামি, ইউ নিড টু ওয়েট ফর ফিউ মোর সেকেন্ডস। এবং আমরা প্রায়শই দেখছি যে ক্যাচগুলো ক্লিনলি নিতে পারছেন না, কি দিনের ম্যাচে কি রাতের ম্যাচে, আজকেও কিন্তু এটা হয়েছে। কিষান পরে বল স্টাম্পের উপরে, মিস ফিল্ডিং, 4 হয়ে যাবে। জাকিরের ব্যাটে প্রথম 4 এবং একেবারে সহজ একটা বল যাচ্ছিল কাভার অঞ্চলে থাকা ফিল্ডারের দিকে, মিসফিল্ড করলেন ইয়াসির আলী চৌধুরী। রাব্বি হয়তো সেই জায়গাটায় ছিলেন নাকি, আর একবার দেখবো আপনার অ্যাকশন রিপ্লে। একটু শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, ব্যাকফুটে পাঞ্চ করেছিলেন জাকির হাসান। রায়ান বার্ল
একেবারে সহজ একটা চান্স মিস করলেন। মানে ব্যাটসম্যানকে আউট করার একটা, এবার কিন্তু জাকির খুব চমৎকার ভাবে পুল করেছেন, বলটা কিন্তু ভালোভাবে ব্যাটে এসেছে, দেখার মতো একটা স্ট্রেট ড্রাইভ, এবং 4 না 6, 4, আম্পায়ার কিন্তু 4-এর সংকেত দিচ্ছেন। অন দ্য ফুল কুশনে লেগেছে, তবে তার আগেই হয়তো ড্রপটা পড়েছে, সে কারণেই খুব একটা সময় নেননি আম্পায়ার। ভালো শট জাকিরের কাছ থেকে, ফিল্ড প্লেসমেন্টটা তার মাথায় ছিল, মিড অনে ফিল্ডার ছিল, লং অনে না। ড্রাইভিং স্লটে বলটা পেয়েছেন, লফটেড অন ড্রাইভ, হাওয়ায় ভেসে ভেসে একেবারে সীমানা দূরের ওই পারে, ছক্কা। বিউটিফুল বিউটিফুল লুকিং শট। দিস ম্যান ইজ ইন ফর্ম, এবং সেই ফর্মের ধারাবাহিকতাটা জাকির কিন্তু ধরে রেখেছেন। কনফিডেন্ট মনে হচ্ছে তাকে অনেক। লুপি একটা ডেলিভারি অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে, খুব যে ঝুলিয়ে দিয়েছিলেন তা কিন্তু নয়। 92 কিলোমিটার গতিতে বলটা ছেড়েছিলেন, সোজা ব্যাটে চালিয়েছেন, সজোরে চালিয়েছেন। 6। জিসানকে মনে ভালো রিড করেছেন ওখানে জাকির, আবারও মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন, যেটা বলছিলাম, আবারও একই রকম অ্যাক্রস দ্য লাইন গেলেন, বলটাকে খুব ভালো মতো পিক করলেন, মিড উইকেটের ওপর দিয়ে চালিয়ে দিলেন, বিশাল 6, ব্যাক টু ব্যাক 6। আমরা 6 দেখিনি এখন পর্যন্ত এই ইনিংসে, পঞ্চম অর্থাৎ পাওয়ার প্লে শেষ ওভারে এসে ব্যাক টু ব্যাক 6। পার্ট টাইমার জিশান আলম তাকেই পানিশ করছেন জাকির, জানেন পাওয়ার প্লে শেষ ওভার, এরপর ফিল্ড রেস্ট্রিকশনটা উঠে যাবে, তার আগে পাওয়ার প্লে শেষ ওভারটা কাজে লাগাতে চাইছেন জাকির। 9 বল আগে বাউন্ডারি এসেছে, শর্ট অ্যাটেম্পটে যাওয়ার কথা জাকির হাসানের, শর্ট অ্যাটেম্পটে গেছেন, ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। যতটা না বেশি জাকির হাসানের কৃতিত্ব দেব, তার চাইতে বেশি বলতে হবে মোহাম্মদ হারিস এই জায়গাটা খানিকটা স্লপিত অবশ্যই ছিল, কারণ রিয়েল টাইমে তিনি বলটাকে ডাইভিং এফোর্টে বাঁচাতে পারেননি। একটু ওয়াইডিশ পজিশনে কিন্তু লং অফের ফিল্ডার ছিলেন, সো এক্সট্রা কভার অঞ্চল দিয়ে দৌড়ে যাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট টাস্ক ফিল্ডারের জন্য ছিল না। এবং শেষ মুহূর্তে মনে হচ্ছিল হারিস কাভার করতে পারছেন না, যত তিনি বলের দিকে যাচ্ছেন বলটা তার দিক থেকে, পরে বল ঝুলিয়ে করেছেন, সোজা তুলে মেরেছেন, ও জায়গায় কোনো ফিল্ডার থাকার কথা না। ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। জাকির ব্যাক টু ব্যাক 4, 3টা বল খেলেছেন এই ওভারে, 2টাতেই 4 মেরেছেন। রান রেটটা বাড়ছিল, আস্কিং রান রেটের কথা বলছি, কমিয়ে আনার চেষ্টা করছেন জাকির। এবং আমার মনে হচ্ছে আগের ওভারটাই মার খেয়েছিলেন জিসানকে না এনে, তার কিন্তু অ্যাক্রস দ্য লাইন এসে খেললেন, ওখানে মিড উইকেটের ওপর দিয়ে বাইসেক্ট করতে পারবেন কিনা, তা খুব ভালো এফোর্ট অন্তত এই দফা আমরা দেখলাম বার্লের কাছ থেকে, 4টা বাঁচালেন। এর আগে আমরা খুব বাজে এফোর্ট দেখেছি বাউন্ডারি লাইনে, তার কাছ থেকেও দেখেছি, মোহাম্মদ হারিসের কাছ থেকেও দেখেছি, এই দফা কিন্তু একটা ভালো এফোর্ট দেখলাম। এই জায়গাটা ওভাররান করেন নাই রায়ান বার্ল, এর আগে বারবার দেখা যাচ্ছিল যে ওভাররান করে অ্যাঙ্গেলটা পাচ্ছিলেন না বলটা ধরার জন্য, একটু আস্তে বল করার চেষ্টা করছেন, এবং তিনি হয়তো একটু উইকেট পেয়ে যাবেন এখানে। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ ক্যাচ, এনামুল হক বিজয়, ওই বিউটি, সুপারম্যান ইউ এফোর্ট, জোরের সঙ্গে দৌড়ে এসে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে নিয়েছেন। জাকির হাসান সেই জায়গাটায় লেন্থটাকে অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন, শটটাকে এক্সিকিউট করেছিলেন মিড উইকেটের দিকে, তবে 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 সেই জায়গাটায় পুরোপুরি টপেজ হয়ে বলের ডিরেকশনটা একদিকে শটটা খেলেছেন, গেছে আরেক দিকে। এনামুল হক বিজয় একদম শেষ মুহূর্তে সুপারম্যানের মতো করে একটা জাম্প করেছেন, ক্যাচটাকে নিয়েছেন। মার্ক দয়াল আসলেন আর উইকেটটা তুলে নিলেন, এবং কার উইকেটটা নিলেন? সেট ব্যাটার, ইনফর্ম ব্যাটার, 28 বল থেকে 39-এ ফেরত যাচ্ছেন জাকির হাসান। তার ক্যারেক্টার এগেইনস্টে ব্যাটিং করছেন আজকেও। ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প, এবারে উইকেটটা দিয়ে আসলেন, অনেকক্ষণ স্ট্রাগল করেছেন। এবারে জর্জ মুন্সি বললেন, আমার বিদায় নেবার পালা, আমি বিদায় নিচ্ছি। উইকেটের পতন। আফতাব আলমের ইনক্লুশনটা আরও একবার কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝাই গেল। পেস বোলিং একটা বড় ঘাটতি ছিল এই দুর্বার রাজশাহী দলটায়, বিদেশি কোটাও 2জন খেলোয়াড় করে তারা খেলাচ্ছিল। অফ কাটার ধরনের বল পেইসে পরাস্ত মুন্সি, শটটা খেলেই বুঝতে পেরেছেন হয়নি, ফিরেও তাকাতে চাননি। হয়তো ভাবছেন সময়টাকে যদি পেছনে টেনে নিয়ে যাওয়া যায় এই শটটা তিনি হয়তো খেলতেন না, তবে কিছু করার নেই, যা করে ফেলেছেন সেটার যে রেজাল্ট সেটাই হলো, এবং নিজের বলে নিজে ক্যাচ নিয়েছেন, কাউকে আর সুযোগ দেননি আফসোস করার জন্য, নিজের ক্যাচটা নিজে ধরলেন আফতাব আলম, এবং প্রথম ম্যাচে ইম্প্যাক্ট ফেলছেন জর্জ মুন্সি। গত ম্যাচের মতো এবারও ইনিংসটা শুরু করলেন কিন্তু বড় করতে পারলেন না, দলকে খানিকটা বিপদে রেখেই তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। ইউজুয়ালি সাবকন্টিনেন্টাল উইকেটে যখন উপমহাদেশের বাইরের খেলোয়াড় খেলতে আসেন, কিরের সঙ্গে সর্বশেষ উইন্ডিজ ট্যুরে দেখেছি, এবারে সব শেষ হয়ে গেল অ্যারন জোনসের। সানজেমুল এলেই যেন উইকেট পান,
পাওয়ার প্লের ভেতর কি দুর্দান্ত বল করেছিলেন, এবং যখন মিডল ওভার্সে তাকে নিয়ে আসলেন ক্যাপ্টেন এনামুল বিজয়, আজকে যেন তিনি কোনো ভুল করতেই পারেন না। একেবারে সোজা সাপটা স্টাম্প টু স্টাম্প বোলিং খানিকটা জোরের উপর করেছিলেন, বলের লেন্থটাও ছিল ভালো, তবে অ্যারন জোন্স সব কটা স্টাম্প ছেড়ে দিয়ে কি করতে চাইলেন, হয়তো কাভার দিয়ে খেলতে চেয়েছেন, তবে সাফল্যটা পেয়ে গেলেন সানজামুল। আজকেও ব্যর্থ আরো এক বিদেশি রিক্রুট অ্যারন জোন্স, সিলেট অনেকটাই খাদের কিনারে। নাহিদুল এসছেন, আমরা জানি নাহিদুল ব্যাট করতে পারেন, বাট এখন অলমোস্ট 12 রান ছুঁই ছুঁই। আউটসাইড এজ এবং আকবর আলী ক্যাচটা নিয়েছেন, বাজ পাখির মতো ছো মেরে সেই ক্যাচটাকে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে গ্রহণ করলেন আকবর আলী। আজকে খানিকটা নিজের উপর একটু বিরক্ত ছিলেন তিনি, বেশ কয়েকটা বল কিন্তু ছেড়েছিলেন, তবে এই যাত্রায় উইকেটটা তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। বোলারকে সহযোগিতাও করলেন, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসেছিলেন আউটসাইড অফ স্ট্যাম্প, সেই জায়গাটায় অ্যাঙ্গলিং ইন আউটসাইড এজটা ক্যারি করেছেন বেশ ভালো মতো। মৃত্যুঞ্জয় আজকে বেশ ভালো বোলিং করেছেন, জোরের সঙ্গে বোলিং করেছেন। স্পিডটা যদি দেখি, যে বলতে উইকেটটা পেয়েছেন 137.8 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রথম বলটা কিন্তু 140 ছুঁয়েছিল। নাহিদুল ফেরত যাচ্ছেন এক্সট্রা পেসে বিট হয়ে 2 বল থেকে 1 রান করে। আন্ডার 14 জাস্ট ক্রস করে মেপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে 21 রানে 3 উইকেট পেয়েছেন। এবার কিন্তু আউট হয়ে যেতে পারেন আরিফুল। না, বাউন্ডারি লাইন সোজা মেরেছিলেন, যে শটটা আরিফুলের সিগনেচার শট, লং অফ সোজা খুব ভালো মারতে পারেন, সেটা করেছেন এবং সেটাই দারুণ একটা বাউন্ডারি পেয়ে গেলেন। ইয়াসির রাব্বি চেষ্টা করেছিলেন, বাট ডাজন্ট গুড এনাফ। দুপক্ষ থেকে প্ল্যানটা এবং এক্সিকিউশনটা বেশ ভালো ছিল, কারণ ইয়াসির রাব্বি যেহেতু এই বলটাকে ধরতে পারেননি, তার মানে বোঝাই যাচ্ছে তিনি দাঁড়িয়েছিলেন আসলে কিন্তু একটু এক্সট্রা কাভার ঘেঁষে। সোল্ড আউট, এবার মেরেছেন জাকির আলী অনেক পাওয়ারফুল স্ট্রোক, অনেকক্ষণ পর একটা বাউন্ডারি, তবে সেটা বাউন্ডারি না, ওভার বাউন্ডারি সুবাদে আশীর্বাদ বয়ে নিয়ে আসলেন জাকের আলী অনেক। 100-তে পৌঁছে গেছে সিলেট স্ট্রাইকার্স। মৃত্যুঞ্জয়ের এই বলটা আগে থেকেই পজিশনটা নিয়েছিলেন জাকের, খেয়াল করে দেখেন, গুড পিক আপ, গুড ব্যাট সুইং এর ফিনিশিংটা শেষ হয়েছে একেবারে পিঠের পেছনে, বেশ ভালো পিক আপ করেছেন বুলেট গতিতে, ডিফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা। এবারে এলিভেশনটা পান নেই, ধরা পড়বেন কিনা এনামুল হক বিজয়, এবার আর ভুল করেন নাই, এবারে ক্যাচটাকে নিয়েছেন, রেগুলেশন ক্যাচ ছিল, কিন্তু বেশ ভালো বোলিং মৃত্যুঞ্জয় চৌধুরীর, বলতেই হবে। আরিফুল এই জায়গাটায় পুরোপুরি ডিসিভড। নর্মালি ব্যাটের সামনের বলগুলো ছাড়া খুব বেশি এলিভেশন তাকে পেতে দেখা যায় না, এবং এটা তার অনেকটা উইক জোনই বলা চলে। আরিফুল তার উইক জোনে উইকেটটা দিয়ে আসলেন, একটা 1 হ্যান্ডেড শট ছিল, পারেননি। এবার ক্যাচটা জমিয়েছেন হাতে এনামুল বিজয়, নিজে যেহেতু ক্যাপ্টেন, অন্যরা ক্যাচ মিস করলে তিনি কিন্তু বিরক্ত হন, নিজেই কিন্তু একটু আগে একটা ক্যাচ ড্রপ করেছেন, এবং ভাগ্যটা তার ভালো যে তার কাছে আবার এসেছে, এবং তিনি অন্তত নিজের ভুলের যে প্রায়শ্চিত্ত সেটা করতে পারছেন। তবে আরিফুল তিনি আজকে একটা ভালো নক খেলতে পারলেন না, 7-7টা উইকেট পড়ে গেছে, এখন কিন্তু কাজটা অনেক বেশি কঠিন, এবং নিয়াদুজ্জামান এসেছেন, ফুলি গেছেন অফ স্ট্যাম্পের বাইরে, মিড অফে ক্যাচটা পারচেজ করলেন, সেই জায়গায় ফিল্ডার নিহাত চেয়েছিলেন মিড অফের মাথার উপর দিয়ে উড়িয়ে মারতে, ইয়াসির রাব্বি ক্যাচটাকে ধরলেন। বেশ মাইন্ড গেম কিনা সেই জায়গাটা, দুটো ফাইন লেগ নিয়ে তারপর অফ স্ট্যাম্পের বাইরে বল করা। ইজ গুড, ইজ ভেরি গুড, আই এম টেলিং ইউ। তাসকিন খুব ভালো, এখন দারুণ বল করে থাকেন। বললাম আগে শুধু গতিতে বল করতেন, কিন্তু এখন অনেক বুদ্ধিমত্তার সাথে বল করে থাকেন, এটাকে আমরা বলে থাকি ডাবল ব্লাফ। ফাইন লেগ এবং থার্ড বল নিয়েছিলেন, এবং স্পেক্টের যে নিহাত আশা করেছিলেন শর্ট বল করবেন, একটু ব্যাক ফুটে ছিলেন, বলটা সামনে পেয়ার অপেক্ষা করেননি, চালিয়ে দিয়েছিলেন তুরন্ত। এবার মেরেছেন, বলটা কোথায় আসমান থেকে কোথায়, গ্যালারিতে জাকের আলী অনেক এমন ভাবে শটটাকে খেলেছিলেন, মনে হচ্ছে একটা রকেট লঞ্চার ছোড়া হয়েছে, এত উপরের দিকে বলটা উঠেছিল। আফতাব আলমের স্টক লেন্থটা জাকেরের জন্য অনেক বেশি মাত্রায় কমফোর্টেবল কিনা, কারণ আফতাব আলমকে আমরা একটু পেছনের লেন্থে বোলিং করতে দেখি না, একদম সুইট স্পটে ব্যাটটাকে পেয়েছেন। জাকের আলী অনেক আগে থেকে একটা লম্বা স্ট্রেচ করেছিলেন ডান দিকে, যেটা তিনি স্বভাবতই করেন, তবে চ্যালেঞ্জিং কোনো ডেলিভারি কিন্তু এক্ষেত্রে ছিল না, বিশাল বড় ছক্কা। আই এম এক্সপেক্টিং 2 more sixes এই ওভারে। 4টা হলে খুব ভালো হয়, বাট আরো 2টো হলেও চলবে আমার। এটাই হতে পারে সেই ওভার, এই ওভারটাই হয়তো টার্গেট করবেন। অ্যাডজাস্টমেন্ট করেছেন স্লোয়ার বল দিয়ে, জাকির আলী পাওয়ারে বলটা বাইরে পাঠানোর চেষ্টা করেছেন, যথেষ্ট বল ছিল এই বলের পেছনে, আবারও বল বাউন্ডারি সীমানার ওপারে, টানা 2টো ছক্কা। 391তম ছক্কা টুর্নামেন্টের, সেই জায়গায় জাকের আলী অনেকের ব্যাট থেকে
এক্ষেত্রেও কিন্তু অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি করেছেন, তবে প্রবলেমের জায়গাটা হচ্ছে লেন্থের জায়গাটা। এখানে রিয়েলিটি চেকটা আসলে এইভাবে করতে হবে। ওই লেন্থে তাসকিন যখন বোলিং করছিলেন ইট ওয়াজ গুড, কারণ তাসকিনের স্টক পেসটা অনেক বেশি, কিন্তু এই লেন্থে যখন আফতাব আলম বোলিং করবেন যার স্টক পেসটা একটু কম, তখন ব্যাটারের জন্য কিন্তু খুব ইজি ইকুয়েশন। ইটস বেটার এই ধরনের পেস যখন আপনার আছে, একটু পেছনের লেন্থে যদি আপনি বোলিং করতে পারেন ব্যাটারকে ডিসিভ করা সম্ভব হয়, কিন্তু একটু পেছনের লেন্থে আফতাব আলম কতটুকু কমফোর্টেবল সেটা একটা বিষয়। অনেক বেশি মাত্রায় ক্রিজের ডেপটাকে ব্যবহার করছেন জাকের আলী অনেক। আবারও কিন্তু সামনের লেন্থে স্ট্রেট মেরেছিলেন, হাতে ব্যথা পেয়েছেন, হাতে ব্যথা অবশ্যই পেয়েছিলেন, জোরের সঙ্গে বলটাকে মেরেছিলেন। আফতাব আলম ব্যথায় কাতরাচ্ছেন। আম্পায়ার আলী আরমান রাজন সেই জায়গাতে একটু খোঁজখবর নিলেন, জিজ্ঞেস করলেন যে whether he is capable to ball again or not। খেয়াল করে দেখুন অনেক একদম একেবারে বেসবলীয় স্টাইলে আগে থেকেই ব্যাটটাকে পেছনের দিকে নিয়ে রেখেছিলেন। আঙ্গুলে ব্যথা পেয়েছেন, আঙ্গুলে ব্যথা পেয়েছেন, এক্ষেত্রে আঙ্গুল কাটা না আঙ্গুল ভাঙারও একটা সম্ভাবনা থাকে বেশ জোরের সঙ্গে, এবং ফলো থ্রুতে যখন আসলে তিনি বলটাকে রিসিভ করতে যাচ্ছিলেন ওই ব্যালেন্সটা কিন্তু বোলারের নর্মালি থাকে না, খুব বেশি সময় পান নাই, উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড বেশ ব্যথা পেয়েছেন, বেশ ব্যথা পেয়েছেন। একদম আঙ্গুলের মাঝখানে লেগেছে, একটু হয়তো ফেটে গিয়েছে মনে হচ্ছে। সাধারণত এরকম জায়গায় যখন লাগে ওই স্প্লিট ফিঙ্গার বলে থাকি আমরা, সেটা হয়ে থাকে সাধারণত, যদিও এটা তার বোলিং আর্ম নয় এবং তার এই ওভারগুলি খুব গুরুত্বপূর্ণ। জাকের আলী প্রথম দু বলে কিন্তু দারুণ শট মেরেছেন। এবারে চালিয়ে যেতে চেয়েছিলেন লং অফের ওপর দিয়ে, পুরোপুরি মিস টাইম। আবারও বিজয়, আবারও ক্যাচ, আবারও উল্লাস। জাকের আলী অনেক ক্ষণস্থায়ী সময়টায় বিনোদন দিয়েছেন, তবে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স। বিজয়ের চওড়া হাসি, কম্পিটিশন লাগিয়ে ক্যাচ ধরছেন দুই ক্যাপ্টেন, যেটা বলছিলাম। আরিফুলও দুটো নিয়েছেন, বিজয়ও কিন্তু আজকে দারুণ 3টা ক্যাচ নিলেন, আজকে তার 3য় ক্যাচ এটি। আবারও জাকের আলী সাফল করে এসেছিলেন। আফতাবে বলটা করেছিলেন 129 কিলোমিটার প্রতি ঘন্টা, আগের বলটা ছিল অবশ্য যেটাতে ক্যাচ ড্রপ করেছেন, তবে আফতাব আলমের কামব্যাকটাও দুর্দান্ত, চমৎকার ইনক্লুশন এই দলটায়। তবে জাকের যদি অফসাইডে আরেকটু স্ট্রং হতেন এই বলটাকে, যে বলটাতে আউট হয়েছেন সেই বলটা হয়তো এক্সট্রা কভার কিংবা সুইপার কভার অঞ্চল দিয়ে গ্যাপটাকে গলাতে পারতেন। খুব বেশি চ্যালেঞ্জ কিন্তু আফতাব আলমের এই ওভারে জাকের আলী অনেক পান নাই। ইভেন উইকেটটা যে গেছে সেই উইকেটটা বলতে হবে ফরচুনেট, জাকেরের টাইমিংটা প্রপারলি হয় নাই কিংবা এলিভেশনটা প্রপারলি পান নাই। সূর্যটা কিন্তু পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে এবং অস্ত যাওয়ার এই সময়টাতে সূর্যের যে স্বর্ণালী আলোটা পানির আলোর সঙ্গে একেবারে জলের আলোতে মিলেমিশে একাকার, খুব অভূতপূর্ব সুন্দর একটা দৃশ্য। এটাই তো বিউটিফুল বাংলাদেশ, এটাই আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সাগরিকায় এই মুহূর্তে বিপিএল এর মঞ্চ। তিনি ছিল কুইকেস্ট। তাসকিন আহমেদ ক্যারিয়ারটাকে এই পর্যায়ে লম্বা তিনি করছেন, তবে লম্বা একটা শটের প্রত্যাশাও ছিল ব্যাটারের, ভালো ফিল্ডিং সেই জায়গাটায়। মিডন থেকে দৌড়ে গিয়ে এনামুল হক বিজয় একদম গ্ল্যাডিয়েটর স্টাইলে, চুলটা তো বাতাসে উঠছে, সেভাবে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে বলটাকে পিক আপ করেছেন। অ্যাকশন রিপোর্টে দেখলে বোঝা যাবে লুকিং লাইক এ গ্ল্যাডিয়েটর এনামুল হক বিজয়। বলটাকে বেশ ভালো পিক করেছেন এবং তাকে সাপোর্টও দিয়েছেন সেই জায়গায় সানজামুল। বেশ ভালো পিক আপ। আম্পায়ার অবশ্যই দেখতে চাইছেন সেই জায়গাটা কি হয়েছে, না দুটো রানই হয়েছে। ও অসাধারণ ইয়র্কার এবং বোল্ট, রেস্টপ প্লে, ডান এন্ড ডাস্টেড। দুর্বার রাজশাহী টুর্নামেন্টে আরো একটা জয় এবং পয়েন্ট টেবিলে আরো এক ধাপে এগিয়ে যাওয়া, 65 রানের জয়। টেলেন্ডের ব্যাটার অনেক সময় দেখা যায় কি জোকের মতো আটকে থাকেন, উইকেট পড়ে না। তাসকিন আহমেদ সেই জায়গাটা পুরোপুরি র্যাপ আপ করেছেন, রিস্টপলিকে ইয়র্কারে বিট করেছেন। দুর্বার রাজশাহীর আরো একটা জয়, বেশ ভালো বোলিং করেছেন তাসকিন, 4 ওভারের কোটা কমপ্লিট করতে হয় নাই, 14 রান দিয়েছেন, 2টো উইকেট পেয়েছেন। অসাধারণ 65 রানের জয়, মানে নেট রান রেটে অনেকটুকু কভার আপ করার সুযোগ পেয়ে গেল দুর্বার রাজশাহী, এবং সিলেটের জন্য হয়ে গেল আরো বড় একটা সমস্যা। এই প্রথম তারা খেলেছে 4 জন বিদেশি খেলোয়াড় নিয়ে, তবে সবচেয়ে বড় কথা টিমের ব্যালেন্সটা আজকের দিনটায় বেশ ভালো ছিল দুর্বার রাজশাহী। তাসকিন ফিনিশিং টাচটা দিলেন একেবারে বেজ অফ দি অফ স্টাম্প, স্বপ্নের মতো একটা ডেলিভারি। ইজাজ আহমেদ বেজায় খুশি, ডাগ আউটে বের অবস্থান, ওপিও আছেন। সাফল্যের দিন আজকে, হাসি মাখা দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের চোখ মুখ, এবং রিস্টপলি
আজকের দিনটা অন্তত ভুলে যেতে চাইবেন। বল হাতে খুব একটা ভালো করতে পারেননি ইয়াসির আলী রাব্বি, তাসকিন, এনামুল হক বিজয়। একটা উইনিং কোর দুর্বার রাজশাহীর 65 রানের জয়, এই টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়। রনি তালুকদার এবং পল স্টার্লিং বেশিক্ষণ টিকতে পারেননি, 4 আর 2 করে আউট হয়েছেন। জাকির হাসান বেশ ভালো স্টার্ট পেয়েছিলেন, ফিনিশিংটা দিতে পারেননি, 39-এ আউট হয়েছেন। জর্জ মঞ্জে স্ট্রাগলিং 20, সেই জায়গাটায় 22 বল থেকে বোলিং কার্ডটা আজকে বেশ সমৃদ্ধ ছিল। সানজামুল 4 ওভারে 25 রান 3টা উইকেট। তাসকিন 4 ওভারে করতে কমপ্লিটই করতে হয়নি, 13টা ডট দিয়েছেন, 14 রানে 2টা উইকেট। জিসান আলম 3 ওভার 31 রান, উইকেট নেই। মৃত্যুঞ্জয় 3 ওভার 16 রান 2টা উইকেট। আফতাব আলম 3 ওভার 24 রান 2 উইকেট। মার্ক দেয়াল সে জায়গায় 1 ওভার 5 রান 1টা উইকেট। সবকিছু মিলিয়ে ডান অ্যান্ড ডাস্টেড, খুব ভালো মতো। দুর্বার রাজশাহী আজকে অনেকদিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।